অস্ট্রেলিয়ার এই ব্ল্যাক রিভারে 3 জন মানুষের সঙ্গে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যা থেকে অনুপ্রাণিত হয়ে হলিউডে 2টি হরর মুভি তৈরি করা হয়েছিল। একটি ছিল ব্ল্যাক ওয়াটার, অন্যটি ছিল রজ। তাহলে সেদিন আসলে কি ঘটেছিল চলুন দেখে নেওয়া যাক। 3 জন শৈশবের বন্ধু ব্র্যাড, শন এবং অ্যাশলি, তারা 3 জন 2003 সালের 21শে ডিসেম্বর ট্রাকে চড়ে অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকের উদ্দেশ্যে রওনা হয়। তারা অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারওয়াইন সিটিতে থাকতো। তারা ঠিক করলো ডারওয়াইন সিটি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে একটি বড় সল্ট ফ্ল্যাটে বা লবণাক্ত সমতল ভূমিতে যাবে। সেখানে তারা তাদের কোয়াড বাইক নিয়ে একে অপরের সঙ্গে রেস করবে। এটা হবে মজার এবং অ্যাডভেঞ্চার। তারা কোয়াড বাইকগুলো ট্রাকের পেছনে বেঁধে রওনা দিল। কাঁচা রাস্তা ধরে যেতে যেতে তারা পৌঁছে যায় স্টাবলিং ওয়াটার হলিডে পার্কের পাশ দিয়ে। এই পার্কের পর আর কোনো জনবসতি ছিল না, সামনে ছিল কেবল গভীর জঙ্গল। জঙ্গলের ভেতর দিয়ে তারা পৌঁছে যায় ফিনিস রিভারের কাছাকাছি। এই ফিনিস নদী প্রায় 30 কিলোমিটার লম্বা এবং তার কালো পানির জন্য বিখ্যাত। যদি কেউ এই পানির দিকে তাকায় তবে 1-2 ইঞ্চির বেশি নিচে কিছুই দেখা যায় না। নদীর একটু বাম দিকে ছিল সেই বিশাল সল্ট ফ্ল্যাট। ওরা ট্রাক থেকে বাইক নামিয়ে রেস শুরু করলো। সেদিন ওই এলাকায় বেশ বৃষ্টি হওয়ায় মাটিতে কাদা ছিল ভরপুর, তাই রেস করতে করতে তারা একে অপরের দিকে কাদা ছিটাচ্ছিল, যেমন বন্ধুরা মজা করে থাকে। কয়েক ঘন্টা মজা করার পর ওরা থামলো এবং ফেরার প্রস্তুতি নিতে লাগলো। বাইকগুলো আবার ট্রাকে তুলে রাখলো। ঠিক তখনই এক বন্ধু বলল, চলো যাওয়ার আগে একটু পানিতে ঝাঁপ দিই, শরীরের কাদাগুলো ধুয়ে ফেলি। কিন্তু আসল কথা হলো অস্ট্রেলিয়ায় এই এলাকায় যেখানে সবচেয়ে কম থাকা উচিত সেটাই হচ্ছে পানি, এবং স্থানীয়দের বিশ্বাস যে পানিতে সাঁতার কাটা নিষেধ। সেখানে এমন কোনো না কোনো বিপজ্জনক প্রাণী থাকে যা মানুষকে মেরে ফেলতে পারে। এই ফিনিস নদীর ওই অংশেও সাঁতার কাটা সম্পূর্ণ নিষেধ ছিল। তবুও 3 বন্ধু ভাবলো, আমরা তো এখানেই বড় হয়েছে, আগে কতবার এই নদীতে নেমেছে, কিছুই তো হয়নি। তাদের মাথায় কোনো ভয় কাজ করছিল না যে এই নদীতে নামা বিপজ্জনক হতে পারে। তারা ধীরে ধীরে নদীর দিকে হাঁটা শুরু করলো। এখনো তারা পুরোপুরি নদীর ধারে পৌঁছায়নি। এমন সময় পানির স্পর্শ পায় পায়ের কাছে। আসলে কয়েকদিন আগেই ওই এলাকায় ভারী বৃষ্টি হয়েছিল, ফলে নদী উপচে চারপাশে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ নদী নিজের প্রাকৃতিক সীমা ছাড়িয়ে চারপাশের জমিকে ঢেকে ফেলেছিল। এমন অবস্থায় নদীর কিনারে দাঁড়ানো মানে যেন এক পা বাড়ালেই অজানা বিপদে পা দেওয়া। যখন তারা একটু সামনের দিকে এগুলো, নদীর পাশে ছিল ঘন ম্যানগ্রোভ গাছের সারি। এই গাছগুলোর শিকড় থেকে অনেক ডালপালা বাইরে বেরিয়েছিল। 3 বন্ধু নদীর একদম ধারে পৌঁছে সেই ডালগুলো ধরে নিজেদের শরীর পানি দিয়ে ধুতে লাগলো। তারা খুব সতর্কভাবে নিজেদের পরিষ্কার করছিল যেন ডালগুলো হাত থেকে ছুটে না যায়। ছবিতে হয়তো এই নদীকে শান্ত মনে হবে, কিন্তু বাস্তবে সে সময় বৃষ্টির কারণে নদীর স্রোত খুবই তীব্র ছিল। তারা যখন শরীরের কাদা পরিষ্কার শেষ করলো এবং ফেরার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ব্র্যাটের হাত ফসকে যায়। সে সরাসরি পানিতে পড়ে যায়। স্রোতের টানে সে মুহূর্তের মধ্যে বন্ধুদের থেকে দূরে চলে যায়। সে সাহায্যের জন্য শন ও অ্যাশলিকে চিৎকার করে ডাকতে থাকে। দুজন ফিরে দেখে ব্র্যাট নদীতে ভেসে যাচ্ছে। তারা দুজনই দেরি না করে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। 3 জনই ভালো সাঁতার জানতো, তাই প্রথমে কেউই ভয় পায়নি। তাদের মনে হচ্ছিল কিছুই হবে না, একটু দূরে ভেসে যাব, তারপর তীরে উঠে পড়ব। শন ও অ্যাশলি দ্রুত ব্যাটের কাছে পৌঁছে যায় এবং 3 জন পাশাপাশি স্রোতের সাথে ভেসে চলতে থাকে। তারা চারপাশে তাকিয়ে কোনো শক্ত গাছের ডাল বা কিছু ধরার মতো জিনিস খুঁজতে থাকে যাতে ধরে তীরে উঠতে পারে। কিন্তু ধীরে ধীরে 3 জনেরই শরীরে অস্বস্তি শুরু হয়। তবুও তারা বিশ্বাস হারায়নি, ভাবছিল যে তারা নিশ্চয়ই বেরিয়ে আসবে। এই সময় অবস্থান ছিল সামনে শন, মাঝখানে অ্যাশলি আর একদম পেছনে ব্র্যাট ছিল। তারা একে অপরের থেকে কিছুটা দূরে ছিল। হঠাৎ অ্যাশলি আতঙ্কে চিৎকার করে উঠল, পানিতে কিছু আছে, তাড়াতাড়ি বের হও। শন একদম ভয় পেয়ে গেল। সে পেছনে না তাকিয়ে পাগলের মতো সাঁতার কাটতে লাগলো এবং নদীর মাঝখানে থাকা এক গাছের কাছে পৌঁছালো। গাছটা প্রায় 6 থেকে 7 ফুট উঁচু ছিল পানির ওপর থেকে। সে তাড়াতাড়ি গাছে উঠে পড়ল এবং পাশ দিয়ে ভেসে আসা অ্যাশলিকে ধরে টেনে তুলল। তারপর তারা দুজন নিচের পানির দিকে তাকালো ব্র্যাটকে খুঁজতে, কিন্তু কোথাও দেখা গেল না। তারা তার নাম ধরে চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো সাড়া নেই। একসময় শন পানির উপরে ভেসে থাকা হলুদ রঙের কিছু একটা দেখতে পেল। সে বলল, অ্যাশলি দেখো তো এটা কি? কিন্তু পানি এতই কালো ছিল যে কিছু বোঝাই যাচ্ছিল না যতক্ষণ না সেটা একদম ওপরে ভেসে ওঠে। হঠাৎ সেই জিনিসটা উঠে এলো এবং দেখা গেল সেটা ব্র্যাট, যার গায়ে হলুদ জ্যাকেট ছিল, আর সে ছিল 13 ফুট লম্বা সাল্ট ওয়াটার ক্রোকোডাইলের মুখে। ব্র্যাটের
মাথা পানির নিচে ছিল, শরীর একেবারে নিস্তেজ। শন আর অ্যাশলি এটা দেখে স্তব্ধ হয়ে গেল। তারা দেখেছিল সেই ভয়ঙ্কর দানবটাকে, যে তাদের বন্ধুকে মুখে চেপে ধরে আছে, আর তারা কিছুই করতে পারছে না। প্রায় 5 মিনিট ধরে তারা অসহায়ভাবে তাকিয়ে রইল। কুমিরটিও তাদের দিকে তাকিয়েছিল, যেন সে বোঝাচ্ছে, তোমরা যদি নিচে নামো তোমাদেরকেও একই পরিণতি করব। কিছুক্ষণ পর কুমিরটা ধীরে ধীরে পানির নিচে ডুবে গেল আর ব্র্যাডকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। শন আর অ্যাশলি এতটাই আতঙ্কিত ছিল যে বন্ধুর মৃত্যুটা বুঝতেও পারছিল না। তাদের মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে বাঁচবো। তারা গাছের আরো উপরে উঠে গেল, দুজন আলাদা ডালে, প্রায় 10 থেকে 15 ফুট উঁচুতে। তারপর একে অপরকে বোঝাতে লাগলো, যখন আমরা বাড়ি ফিরবো না তখন পরিবার পুলিশে রিপোর্ট করবে, আর কেউ না কেউ আমাদেরকে খুঁজতে আসবেই। তাদের বিশ্বাস ছিল সার্চ টিম তাদেরকে খুঁজতে আসবেই আর তাদেরকে উদ্ধার করবে, কিন্তু কত সময় লাগবে তা কেউ জানতো না। হতে পারে একদিন, আবার কয়েকদিনও লেগে যেতে পারে। সময়ের সাথে সাথে বাস্তবতা তাদের চোখে পরিষ্কার হতে লাগলো। ঠিক আছে, তারা আপাতত গাছে নিরাপদ, কিন্তু কতক্ষণ পর্যন্ত? রাত হলে যদি তারা ঘুমিয়ে পড়ে ও নিচে পড়ে যায়, তাহলে সরাসরি সেই পানিতে পড়বে যেখানে ওদের বন্ধুকে খেয়ে ফেলেছিল সেই ভয়ঙ্কর কুমিরটা। তাদের ধারণা ছিল না এরপরে কি ঘটতে যাচ্ছে। হঠাৎ তারা আবার নিচে তাকিয়ে দেখে সেই 13 ফুট লম্বা সাল ওয়াটার ক্রোকোডাইল ফিরে এসেছে। এবার তার মুখে ব্র্যাড নেই, মানে সেই মধ্যে ব্র্যাডকে শেষ করে ফেলেছে। সাল্ট ওয়াটার ক্রোকোডাইল পৃথিবীর সবচেয়ে হিংস্র ও আক্রমণাত্মক কুমিরের প্রজাতি। এটি এমন একটি প্রজাতি যেগুলো ইচ্ছাকৃতভাবে মানুষকে শিকার করে যদি সুযোগ পায়। শন আর অ্যাশলি তাকিয়েছিল কুমিরটার দিকে, আর কুমিরটাও তাকিয়েছিল তাদের দিকে, যেন অপেক্ষা করছিল তোমরা নিচে নামলেই তোমাদেরকেও খাবো। কুমিরটা কখনো নড়ছিল, কখনো আবার স্থির হয়ে শুধু মাথা পানির উপরে তুলে তাকিয়েছিল। শন আর অ্যাশলি নিঃশব্দে প্রার্থনা করছিল, ঈশ্বর কোনোভাবে যেন ওটা এখান থেকে চলে যায়। অবশেষে কয়েক ঘন্টা পর যখন সূর্য ডুবতে শুরু করলো, কুমিরটা ধীরে ধীরে পানির নিচে মিলিয়ে গেল আর অদৃশ্য হয়ে গেল। তখন শন নিচের ডালে ছিল আর অ্যাশলি ছিল ওপরের ডালে। শন ভাবলো, আমি নিচে বিপদে আছি, বরং ওপরের শক্ত ডালে উঠে। সে ডালটা ধরে দেখলো বেশ মজবুত মনে হচ্ছে, তাই সে নিজের পুরো ওজন দিয়ে ওপরে উঠতে চাইলো, কিন্তু হঠাৎই ডালটা ভেঙে গেল। শন সরাসরি পানিতে পড়ে গেল এবং প্রায় 10 ফুট গভীরে তলিয়ে গেল। সে আতঙ্কে মরিয়া হয়ে উপরের দিকে সাঁতার কাটতে লাগলো। মাথায় একটাই চিন্তা ভাবনা, এই তো এখনই কুমিরটা আসবে আর আমাকে কামড়ে টানবে। সে পানির উপরে ভেসে উঠল, কিন্তু বুঝলো স্রোতের টানে সে গাছ থেকে দূরে সরে গিয়েছে। সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো আবার গাছের কাছে ফেরার, তবে জানতো যত বেশি নড়াচড়া করছে ততই কুমিরটা তার দিকে আকৃষ্ট হতে পারে। তবুও সে হাল ছাড়েনি। জীবন বাজি রেখে সে গাছের নিচে ডাল ধরতে সক্ষম হলো। যদিও তার শরীরের অর্ধেকটা তখনও পানিতে ছিল, তার মাথায় শুধু একটাই ভয়, যদি এখন কুমিরটা আসে তাহলে আমার পা কামড়ে ছিঁড়ে ফেলবে। কিন্তু অবশেষে সে কোনোভাবে উপরে উঠল এবং আবার আগের ডালে ফিরে এলো। অ্যাশলি তাকে টেনে তুলে নিজের ওপরের ডালে বসাতে সাহায্য করলো। তারপর তারা নিচে তাকিয়ে দেখলো ঠিক যেখানে শন পড়েছিল সেখানে এখন কুমিরটা ঘুরে বেড়াচ্ছে, মানে শন অল্প সময়ের মধ্যেই মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে। এরপর সূর্য সম্পূর্ণ ডুবে গেল এবং চারিদিক অন্ধকারে ঢেকে গেল। ওই জায়গায় কোনো আলোর উৎসও ছিল না। পানিতে কিছু দেখাতো দূরের কথা, তারা একে অপরের মুখ পর্যন্ত দেখতে পাচ্ছিল না। চারিদিকে ছিল শুধু কালো অন্ধকার আর নদীর গর্জন। তারা জানতো কুমিরটা এখনো নিচেই আছে, কারণ মাঝে মধ্যে পানিতে নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছিল। তারা একে অপরকে শক্ত করে ধরে বসেছিল যাতে ঘুমে কেউ নিচে না পড়ে যায়, না হলে সরাসরি কুমিরের মুখে পড়তে হবে। এভাবে তারা ঘন্টার পর ঘন্টা কেটে ফেলল। মধ্যরাতে সেই এলাকায় এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বজ্রপাত, তীব্র বাতাস আর প্রবল বৃষ্টি সব মিলে এমন আওয়াজ হচ্ছিল যে তারা বুঝতেই পারছিল না কুমিরটা নিচে আছে কিনা। রাতভর ঝড় চলতে থাকে। যখনই বজ্রপাত হতো তখন সেই আলোয় শন আর অ্যাশলি নিচের পানিতে তাকিয়ে কুমিরটাকে স্পষ্ট দেখতে পেত। বৃষ্টির শব্দে তারা অনেক কিছুই শুনতে পাচ্ছিল না, কিন্তু জানতো কুমিরটা এখনো কাছেই আছে। বৃষ্টি ঘন্টার পর ঘন্টা চলতে থাকলো। এবার তাদের নতুন ভয় হলো, যদি বৃষ্টিতে পানির স্তর আরো বেড়ে যায় তাহলে কুমিরটা লাফ দিয়ে তাদেরকে ধরে টেনে নিতে পারে। তারা শুধু প্রার্থনা করতে লাগলো কোনোভাবে যেন এই রাতটা পার হয়ে যায়। অবশেষে ভোর হলো। সূর্যের আলোতে তারা নিচে তাকিয়ে দেখে কুমিরটা তখনও গাছের নিচেই ঘুরছে। মনে হচ্ছে যেন সে তাদের জন্যই অপেক্ষা করছে।
তারা দেখলো রাতের বৃষ্টিতে পানির স্তর অনেকটা বেড়ে গিয়েছে, তাই ভয় পেতে লাগলো যদি আরেক দফা বৃষ্টি হয় তাহলে এই পানি আমাদের পায়ে এসে পড়বে আর কুমিরটা সহজেই লাফিয়ে ধরতে পারবে। ঠিক সকাল 10টার দিকে দূর থেকে তারা একজন পুলিশের চিৎকার শুনতে পেল। আসলে তাদের পরিবার আগেই মিসিং রিপোর্ট দিয়েছিল, তাই পুলিশ তাদের খুঁজতে এলাকায় এসেছে। পুলিশ যখন নদীর পাশে পৌঁছায় তখন তারা দুজনকে গাছের উপর বসে থাকতে দেখে হতবাক হয়ে যায়। এরপর পুলিশ হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। একটি হেলিকপ্টার এসে রশির মই নামায়, কিন্তু বাতাসের প্রবল ঝাপটায় হেলিকপ্টারটা গাছের শাখায় ঠেকে দুলতে লাগলো আর নিচে তখনও কুমিরটা স্পষ্ট দেখা যাচ্ছিল। পাইলট ভয় পেয়ে গেল, যদি হেলিকপ্টার ভারসাম্য হারায় তাহলে ছেলেগুলো সরাসরি কুমিরের মুখে পড়ে যাবে, তাই হেলিকপ্টারটিকে ফিরে যেতে হয়। তবে ভালো ব্যাপার হচ্ছে যখন হেলিকপ্টার নিচে নেমেছিল তখন কুমিরটা শব্দে ভয় পেয়ে দূরে সরে যায়। এই সুযোগে পুলিশ একটি বোট নিয়ে আসে। বোটটি গাছের একদম নিচে এনে শন ও অ্যাশলিকে তাতে উঠে নেয়। এভাবে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু তাদের বন্ধু ব্র্যাডকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। নদীতে অনেক খোঁজ চালানো হয়েছিল, তবু তার দেহ, কাপড় কিংবা সেই কুমির কিছুই আর পাওয়া যায়নি। শন আর অ্যাশলি বেঁচে ফিরেছিল, কিন্তু তারা গভীর মানসিক আঘাতে ট্রমায় ছিল বহুদিন। তাদের মাথায় একটাই দৃশ্য ভাসছিল, সেই ভয়ঙ্কর কুমির।